আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের সবার সামনে হচ্ছে রমজান মাস। তো আমরা প্রত্যেকেই যেন এই মাসের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যেন আমরা অর্জন করতে পারি, সেই বিষয়ে প্রত্যেকের খেয়াল করা উচিত। রমজান মাস, এই মাসে নাজিল করা হয়েছে কোরআন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, কোরআন নাজিলের মাস। তো আমরা এই মাসে একটু বেশি করে চেষ্টা করি সবাই রোজা রাখার পাশাপাশি কোরআন শিক্ষা করা, তেলাওয়াত করা, সেটার উপরে আমল করার জন্য একটু কোরআন নিয়ে আমরা বেশি সময় দেওয়ার চেষ্টা করি সবাই। প্রতিদিন কমপক্ষে যারা ভালো পারে পড়তে এক পারা করে পড়বে, আর যারা আস্তে আস্তে পারো তারা কয়েক পৃষ্ঠা পড়বে, 10 পৃষ্ঠা মানে হাফ আধা পারা। আর সামনে আছে হুম। আমাদের বাংলা নববর্ষ। তো সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। তো আজকে আমরা 4.3 অনুশীলনী এইটা শিখবো। এখানে গুরুত্বপূর্ণ 3টা বিষয় আছে। সূচক এবং লগারিদমের শেষের যে অনুশীলনী 4.3, পৃষ্ঠা নাম্বার 87 থেকে শুরু। এখানে 3টা মূল বিষয় আছে শেখার। 1 নাম্বার হচ্ছে বৈজ্ঞানিক আকার, 2 নাম্বার হচ্ছে পূর্ণক আর অংশক। তবে আরেকটা জিনিস জানা দরকার, লগারিদমের প্রকার। লগের আর লেখা লগের প্রকারভেদ, তারপরে সাধারণ লগের পূর্ণকার অংশক। তো এই কয়েকটা বিষয় আজকে আমরা জানবো। প্রথমে হচ্ছে বৈজ্ঞানিক আকার। বৈজ্ঞানিক আকার এইটা কি বলতো একজন, বৈজ্ঞানিক আকার কি? বা বৈজ্ঞানিক আকার কেন করা হয়, কেন যদি প্রশ্ন করি যে বৈজ্ঞানিক আকার কেন করা হয়, কি দরকার? আচ্ছা, কেউ বলতে পারছো না? কিছু সংখ্যা স্যার, আছে। প্রশ্নটা আবার বলেন। বললাম যে বৈজ্ঞানিক আকারে কেন প্রকাশ করা হয়, বৈজ্ঞানিক আকারের প্রকাশের কারণটা কি? স্যার মানে স্যার অনেক ক্ষুদ্র সংখ্যা আছে যেগুলা স্যার বাদ দিলেও হবে, কিন্তু স্যার সেগুলো আমাদের গণনা করা উচিত। সেই জন্য স্যার সেটাকে মানে আমাদের বোঝার উপযোগী হিসেবে প্রকাশ করার জন্য এটা ব্যবহার করা হয়। আমরা অনেক বড় আচ্ছা, সংখ্যাকে সংক্ষিপ্ত করে প্রকাশ করার জন্য। তুমি তাহলে শুধু ক্ষুদ্র সংখ্যার কথা বলছো, বৃহত্তর স্যার বড় সংখ্যাকেও স্যার ছোট করে প্রকাশ বড় করার জন্য সংখ্যা। এটি ব্যবহার আচ্ছা, করা ঠিক হয়। আছে, ধন্যবাদ। তো দেখো, লেখা আছে সুবিধার জন্য অনেক বড় সংখ্যা অথবা অনেক ছোট সংখ্যা। সুবিধার জন্য অনেক বড় সংখ্যা অথবা অনেক ছোট সংখ্যাকে একটা সংক্ষিপ্ত আকারে লেখা হয়। সেটার নাম হচ্ছে a × 10⁻n। এই আকারে লেখা হয়, যেখানে এর শর্ত হচ্ছে 1-এর সমান হতে পারবে কিন্তু 10-এর ছোট হবে। আর এন এর শর্ত হচ্ছে এন এলিমেন্ট অফ জেড, মানে এন হবে সবসময় কি পূর্ণ সংখ্যা, সেটা হতে পারে মাইনাস, হতে পারে প্লাস। এটা করা হয় কেন? সুবিধার জন্যে। সুবিধাটা কেমন একটু চিন্তা করো। মনে করো 1.167, এরপরে শূন্য আছে 1 2 ডট 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 ডট, মনে করো 48টা শূন্য আছে। কয়টা শূন্য আছে?
48টা। 48। তো আমি এখন 48 যদি লিখতে যাই তাহলে তো আমার অনেক সময় চলে যাবে। তো এটা সুবিধা না অসুবিধা হয় লেখা খাতায়? অসুবিধা স্যার। অসুবিধা। একইভাবে যদি আমরা এরকম সংখ্যা লিখি 0.0000 ডট 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 ডট, এখানে আবার মনে করো 50টা শূন্য, 49টা শূন্য আছে, তারপরে 173, এখানে 49টা শূন্য আছে মনে করো সাপোজ। তো 49টা শূন্য লেখা এটা কি কম কথা? এই দুইটা সংখ্যা লিখতে তোমার 2 পৃষ্ঠা লাগবে, অথবা ছোট করে লিখলেও 1 পৃষ্ঠা লাগবে দুইটা লিখতে। তো এইভাবে যদি আমরা অঙ্ক করতে থাকি তাহলে সুবিধা হবে না অসুবিধা হবে? স্যার অসুবিধা। অসুবিধা হবে। তো এই এই অনেক বড় সংখ্যা, এটা হচ্ছে অনেক বড় সংখ্যা। আর 0 পয়েন্ট মানে অনেক ক্ষুদ্র একটা সংখ্যা। অনেক বড় সংখ্যা অথবা অনেক ক্ষুদ্র সংখ্যাকে সুবিধার জন্য কি আকারে লেখা হয়? a ইন্টু 10⁻n আকারে লেখা হয়, যেখানে a হচ্ছে 1-এর সমান হবে, 10-এর চেয়ে ছোট হবে, 10 হবে না, আর 1-এর সমান এবং বড় হবে, 1 থেকে 10-এর কমের মধ্যে। আর n কি হবে? এলিমেন্ট অফ জেড মানে পূর্ণ সংখ্যা হবে। তখন এই আকারটার নাম কি? বৈজ্ঞানিক আকার বা আদর্শ রূপ, সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ। এখন এখানে আমি কয়টা শূন্য বলছিলাম? 48টা শূন্য। আমি যদি এখন এই পয়েন্টটা 1 এর পরে দিই 67 ইন্টু 10⁻, কত দিতে হবে? 50। 50। 48 এবং এই দুইটা ঘর, তার কারণে দিতে হবে 50। তো 1.67 করলাম আমি। এটা কি এই শর্ত মানলো? এই শর্ত ইয়েস স্যার। মানছে। কিন্তু আমি যদি 0.167 10⁻51 দিয়ে দিই, সংখ্যা কিন্তু একই বুঝাবে, কিন্তু বৈজ্ঞানিক আকার কি হবে না ভুল হবে? ভুল হবে। ভুল হবে, 1-এর থেকে ছোট হয়ে গেলে ভুল হবে। 0.167 তো 1-এর থেকে ছোট, বলা আছে 1-এর সমান হবে কিন্তু ছোট হবে না। আবার আমি যদি 16.7 দিই তাহলে হবে 16.7 ইন্টু 10⁻49, হবে না। কারণ কি? 16.7 দিলে কি হচ্ছে? 10-এর চেয়ে, এই যে এখানে বলা আছে 10-এর ছোট হতে হবে, 10-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, হবে না স্যার। আচ্ছা, এবার এইটাতে আসি। এটা আমরা কি লিখতে পারবো? 0.73 না 1.73? 1.70, কারণ 1-এর থেকে বড় এবং সমান হবে, 10-এর থেকে ছোট হবে। ইন্টু 10⁻−50, 10⁻50। এখানে বলেছিলাম 49 শূন্য আছে, আরো আমি 1-এর পরে দিচ্ছি, তাহলে 10⁻−50, 10⁻−50। এখানে 0 পয়েন্ট ছিল, 49টা শূন্য, আবার 1-এরও পরে নিয়ে গেছি পয়েন্ট, মানে পয়েন্ট নিয়ে গেছি এইখানে এই জায়গাতে, যার কারণে -50। এটা হচ্ছে অনেক বড় একটা সংখ্যা, এটা অনেক ছোট সংখ্যা। তো এটা তো মাত্র দিলাম আমরা 50 - 50, তাতেই অনেক বড় মনে হচ্ছে। যদি 200 300 500 এরকম অনেক বড় সংখ্যা, অনেক ছোট সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে তো সেটা বৈজ্ঞানিক আকার দিয়েও কঠিন হয়ে যাবে। তো এই সমস্ত বিষয়, এই সমস্ত দূরত্ব মাপার জন্য আরেকটা পদ্ধতি আছে, তোমরা এটা হয়তো বা তোমাদের ফিজিক্স ক্লাসে পড়েছো, আলোক বর্ষ। নাম পড়েছো এটা, আলোক বর্ষ? পড়িনি, তবে শুনেছি নামটা। শুনেছো? আচ্ছা। আমরা জানি আলো 1 সেকেন্ডে কত যায়? 3 লক্ষ মিটার। না স্যার, 3 লক্ষ কিলোমিটার। কিলোমিটার 3 লাখ কিলোমিটার 1 সেকেন্ডে যায়। তাহলে মিনিটে যাবে কত? 60 দিয়ে গুণ, তারপরে ঘন্টায় যাবে কত? আবার 60 দিয়ে গুণ, একদিনে যাবে কত? 24 দিয়ে গুণ, 365 দিনে যাবে কত? তাহলে আরো 365 দিয়ে গুণ। যত বড় সংখ্যাটা আসবে এইটাকে আমরা 1 একক মনে করবো, মানে এটা 1। আলো 1 বছরে যে পথ অতিক্রম করে তাকে বলা হবে তখন 1 আলোকবর্ষ। এইভাবে
আমাদের গ্রহ থেকে অন্য কোনো গ্রহের দূরত্ব, আমাদের গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব, এটা দিয়ে আমরা কি মিটার সেন্টিমিটার দিয়ে মাপতে পারবো? এবং তখন কিন্তু আমরা এই যে এই 10 টু দি পাওয়ার দিয়ে মাপাও তখন সম্ভব না। তখন কি করতে হবে? আলোকবর্ষ বলতে হবে, এত আলোকবর্ষ। এবং আলোকবর্ষের সাথে আবার আলোকবর্ষ আবার এত বেশি হবে, এত আলোকবর্ষ, কত মিলিয়ন আলোকবর্ষ, কত বিলিয়ন আলোকবর্ষ। তখন আবার আলোকবর্ষ থাকার পরেও আবার এটা বৈজ্ঞানিক আকার লাগবে, মানে দুইটাকে তখন সংযোগ করেও বলা যাবে না, মানে বলাটা কঠিন হয়ে যাবে। বলা যাবে কিন্তু বলাটা কঠিন হয়ে যাবে। আর সেক্ষেত্রে পুরো ইউনিভার্সের বিষয় নিয়ে চিন্তা করতে গেলে তখন তো আর মাথায় ধরবে না। তো এই হচ্ছে সুবিধার জন্য আমরা বৈজ্ঞানিক আকার করব। তাহলে এখানে জেড এর মান প্লাস, এখানে জেড এর মান মাইনাস। পূর্ণ সংখ্যা হবে, কখনো পয়েন্ট হবে না। তো বৈজ্ঞানিক আকার গেল। এরপর লগের প্রকারভেদ গত ক্লাসে আলোচনা হয়েছে। লগ কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। দুই দুই প্রকার। প্রকার। একটা দুই হচ্ছে প্রকার। স্বাভাবিক, আরেকটার নাম আর একটা সাধারণ। 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 তো এই দুইটা লগ সম্পর্কে বিস্তারিত জানে রাখবে, বিস্তারিত পয়েন্ট আকারে। স্বাভাবিক লগারিদম যেটা, সেটা হচ্ছে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার, নাম যে আবিষ্কার করেছে, তৈরি করেছে, তার নামটা কি? জন নেপিয়ার, স্কটল্যান্ডের গণিতবিদ। তিনি কি করেছিলেন? লগ সম্পর্কে একটা বই প্রকাশ করেছিলেন, লগ সম্পর্কিত একটা বই প্রকাশ করেছিলেন 1614 সালে। তার 1614 সালে লগ সম্পর্কিত একটা বই তৈরি করেছিলেন। ভিত্তিটা কি ধরেছিলেন? ই। ই। ভিত্তি ধরেছিলেন ই। ইকুয়াল টু গত ক্লাসে দেখানো হয়েছে, তোমরা ক্যালকুলেটর শিফট দিয়ে লন এল এন লেখা আছে, ওখানে ক্লিক করলে, ওখানে চাপ দিলে চলে আসবে ই। ই এর উপরে 1 দিবে পাওয়ার, তাহলে সমান সমান দিলেই, মানে পাওয়ার দিতে হবে না, শুধু এক ই লেখার পরে 1 চাপলে সমান সমান দিলে চলে আসবে 2.71827 ডট ডট ডট, মানে এটা একটা অমূলদ সংখ্যা। তো এইটাকে লগ আর কিছু বুঝতে পারছি না। ই এক্স অথবা লন এক্স এইভাবেও লেখা হয়। কোন জিনিসটা তুমি বুঝতে পারোনি বলো, প্রশ্ন করো, কোনটা বুঝতে পারোনি? স্বাভাবিক লগারিদম, আরেকটা কি? সাধারণ লগারিদম। তো স্বাভাবিক লগারিদম যেটা, সেটা কোন দেশের গণিতবিদ তৈরি করেছে? এটা কোন দেশের গণিতবিদ? স্কটল্যান্ড। স্কটল্যান্ডের। স্কটল্যান্ড। এটাই তো একটা প্রশ্ন উত্তর হয়ে গেল। তারপরে নাম কি? জন জন নেপিয়ার নেপিয়ার। কত সালে তৈরি করেছেন? 1614 সালে। 1614 সালে। সালে। ভিত্তি ধরেছেন কাকে? ই। ই। ইকে। ইকে ভিত্তি ধরে তিনি কি তৈরি করেছেন? সারণী তৈরি করেছেন না বই? বই প্রকাশ করেছেন। বই প্রকাশ বই করেছেন। তৈরি করেছেন। আচ্ছা, তার নাম অনুসারে এটাকে আর কি কি নামে ডাকা হয়? নেপিয়ারিয়ান লগারিদম, ই ভিত্তিক লগারিদম, তত্ত্বীয় লগারিদম। আরো 3টা নাম আছে, এই নামগুলো নিজের দিকে লাগে। নেপিয়ারিয়ান লগারিদম, ই ভিত্তিক লগারিদম, তত্ত্বীয় লগারিদম। এটাই হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল লগারিদম। হ্যাঁ বলো। আর কিছু বোঝা যাচ্ছে না স্যার। আর তোমরা শুনতে পাচ্ছ কথা? স্যার কথা স্যার বাধা মাঝে হয় মধ্যে না। Yes, sir. আটকাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। শুনতে নেটওয়ার্কের পাচ্ছি, প্রবলেম স্যার। হতে পারে, তাহলে এইদিকেও নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে একটু কষ্ট করে শুনতে হবে, নেটওয়ার্কের প্রবলেম। তো তোমরা 87 পৃষ্ঠা দেখো, ওখানে নিচে লেখা আছে। এরপরে আরেকটা কি আছে? সাধারণ লগারিদম। এটা হচ্ছে ইংল্যান্ডের গণিতবিদ, নাম হচ্ছে হেনরি ব্রিগস। কত সালে? 1624 সালে। ভিত্তি ধরেছেন কত? 10। 10কে ভিত্তি ধরে লগারিদমের টেবিল অর্থাৎ লগ 10 সারণী তৈরি করেছেন। 10কে ভিত্তি ধরে কি তৈরি করেছেন? লগ টেবিল। টেবিল মানে তো সারণী, লগ টেবিল বা লগ সারণী তৈরি করেন। টেবিল তার নাম অনুসারে ব্রিক্স লগারিদম, 10 ভিত্তিক লগারিদম, লগ সারণী। ব্যবহারিক লগারিদম, এই বিভিন্ন নামে নামকরণ করা হয়। আচ্ছা,
তো এই তথ্যটা জানবে। আর যদি লগের ভিত্তি উল্লেখ করা না থাকে তাহলে সেক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে ভিত্তি ধরতে হবে 10, আর বীজগণিতীয় রাশির ক্ষেত্রে ভিত্তি ধরতে হবে ই। এরপরে আসো পূর্ণক অংশক। তো শুধু পূর্ণক অংশক বলবে না, বলবে হচ্ছে সাধারণ লগারিদমের পূর্ণক, আর একটা হচ্ছে স্বাভাবিক লগারিদমের পূর্ণক। না, শুধু একটাই বলবে, সাধারণ লগারিদমের পূর্ণক ও অংশক। পূর্ণক এবং অংশক কোন লগারিদমের? সাধারণ লগারিদমের। সাধারণ লগারিদমের পূর্ণক ও অংশক বের করতে বলবে। তো সেক্ষেত্রে একটু ভালো করে বিষয়টা ক্লিয়ার হও। নৈবেত্তিকে বেশি আসে, তো নৈবেত্তিকের জন্য বুঝে নিতে হবে। যদি সংখ্যাটা 0 থেকে বড় হয়, যেমন 0 থেকে বলছি 1 এর থেকে যদি বড় হয়, 1 এর থেকে সংখ্যা যদি বড় হয়, 0 থেকে ছোট হলে তো তার লগারিদমই হবে না। মনে করো 256 একটা সংখ্যা, এটা 0 থেকে বড় একটা সংখ্যা, এটার লগারিদমের পূর্ণক এবং অংশক বের করতে হবে। আরেকটা হচ্ছে 0.0000785, আর শুধু 78 দিয়ে রাখে, 0.0078। দুইটা সংখ্যা দেখতে পাচ্ছ না সবাই? একটা হচ্ছে 1 এর থেকে বড়, একটা 1 এর থেকে ছোট। দেখা যাচ্ছে না ভালো করে। দেখা যাচ্ছে না কেন? একটা হচ্ছে 256, নেটওয়ার্কের প্রবলেম, কিছু দেখা যাচ্ছে না। একটা হচ্ছে 256, অন্ধকার আছে। এটা কি 256? আর একটা 0.0078। তার মানে আমি একটা সংখ্যা নিয়েছি 1 এর থেকে বড়, আরেকটা নিয়েছি 1 এর থেকে ছোট। আর লগের ক্ষেত্রে অবশ্যই 0 থেকে বড় হতে হবে। 0 এবং 0 থেকে ছোট হলে লগ আসবে না, লগে ম্যাথ ইরর দেখাবে, ম্যাথ ইরর দেখাবে। ঠিক আছে, এখন পূর্ণক বের করব কিভাবে? যদি পরীক্ষাতে প্রশ্নে শুধু পূর্ণকের কথা বলে তাহলে আমাদের ক্যালকুলেটর লাগবে না। শুধু পূর্ণক বললে ক্যালকুলেটর লাগবে না স্যার। না, শুধু পূর্ণক বললে ক্যালকুলেটর লাগবে না। সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, এখানে কয়টা সংখ্যা আছে? এখানে সংখ্যা আছে কয়টা? তিনটা। তিনটা। তাহলে তিনটা সংখ্যা আছে, তাহলে 3 বিয়োগ 1 এটা হবে পূর্ণক, সমান সমান 2। যেই কয়টা সংখ্যা থাকবে তার থেকে 1 কম হবে, এটা হচ্ছে পূর্ণক। আর এখানে আসে, এখানে 0 কয়টা আছে? দেখে তো যাচ্ছে না স্যার। দুইটা স্যার। 2 যোগ 1 সমান সমান কত? 3। এই 3টা কি হবে? মাইনাস হবে, এই 3টা হবে মাইনাস। অর্থাৎ আসলে এখানে এই 2টা আছে তো, -2 -1 এইভাবে -3 আসে। আমরা সবসময় মনে রাখবো যে 1 মাইনাস হবে। তো এইখানে কোনো পয়েন্ট না থাকার কারণে 3টা সংখ্যা, তাই হচ্ছে +3 -1 সমান সমান +2, পূর্ণক হচ্ছে +2। আর এইখানে 0 আছে 2টা, এজন্য -2, আবার -1 সমান সমান কত? -3, পূর্ণক হচ্ছে -3। পূর্ণক বের করা সহজ, এটার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর লাগবে না। আমরা অথবা 3 এর উপর একটা বার দিতে পারি, 3 এর মাথার উপরে একটা টান দিলে এটাও পূর্ণককে বোঝাবে। ঠিক আছে, -3 কে আমরা লিখতে পারি 3 এর উপরে বার। এখন কেন পূর্ণক 2 এবং -3 হলো, এটা একটু আমরা অন্যভাবে চিন্তা করি। সেটা হচ্ছে, আমরা যদি এটাকে বৈজ্ঞানিক আকারে রূপান্তর করি তাহলে পয়েন্ট দিতে হবে কোথায়? 5 এর পরে, 2 এর পরে, না 2 এর আগে? 2 এর পর। 2 এর পর এইখানে পয়েন্ট দিতে হবে। তাহলে কয় ঘর পয়েন্ট পিছাতে হচ্ছে? 1 ঘর। 2 ঘর। 2 ঘর পিছানো লাগছে, পয়েন্ট তো 6 এর পরে আছে। এখানে দেখা যাচ্ছে না কিন্তু পয়েন্ট 6 এর পরে আছে, সেটা আসবে এইখানে, তারপরে এইখানে। তাহলে কয়টা ঘর? 2 ঘর বামে আসলো। এই 2 ঘর বামে আসার কারণে আমরা যখন বৈজ্ঞানিক আকার লিখবো তখন কি লিখবো? ওটাকে
তখন আমরা লিখবো 2.56 ইন্টু 10⁻²। এটা লিখবো না বৈজ্ঞানিক আকার? জি স্যার। তো বৈজ্ঞানিক আকারের ক্ষেত্রে এখানে যেটা লেখা হয় সেটা কি বলা হয়? পূর্ণক। ওই 10-এর উপরে যে পাওয়ার সেটাকে কি বলে? সেটাকেই পূর্ণক পূর্ণক বলে। আর এইটার ক্ষেত্রে আমরা কি লিখবো? 7.8 ইন্টু 10⁻³ লিখবো না? পয়েন্ট নিয়ে যাচ্ছি কোথায়? দুইটা শূন্য পার করে 7-এর পরে নিয়ে যাচ্ছি, তাহলে -3। এটা হচ্ছে বৈজ্ঞানিক আকার। তো বৈজ্ঞানিক আকার 7.8 ইন্টু 10⁻³ আসার কারণে 10-এর পাওয়ারটা কত? -3। তাহলে -3 এখানে পূর্ণক। পূর্ণক ক্লিয়ার সবার কাছে? জি স্যার। পূর্ণক ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। এইবার অংশক বোঝার চেষ্টা করো। আর আরেকটা জিনিস জেনে রাখো, অংশক বার করতে গেলে পূর্ণক অটোমেটিক বার হবে। অংশক বার করতে গেলে পূর্ণক অটোমেটিক বাইর হবে, সেক্ষেত্রে আবার পূর্ণকের এই নিয়ম দরকার নাই। এখন আমরা দেখি অংশকের নিয়ম। অংশকের ক্ষেত্রে লগ দিতে হবে, লগ LOG, লগ 256 কত আসে? একটু ক্যালকুলেটর চাপ দিয়ে বলো তো কত আসে? কারো কাছে ক্যালকুলেটর নাই? 2.4082 আচ্ছা ঠিক আছে, এইটুকুই থাক। আর ওটাতে কত আসে? লগ 0.0078 মাইনাস 2.1079 1079 Yes, sir. আচ্ছা 108 দিয়ে দিলাম, 108 প্রায় 79 ছিল না, তাই 8 করে দিলাম। না কত ছিল? -2.10 Yes, sir. 790. 79 না, এজন্য 8 করে দিলাম। যাই হোক, এখন বুঝো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি 2 + 0.4082 দুই ভাগে ভাগ করতে পারি না? পূর্ণ, এই 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাকে আলাদা লিখলাম 2 প্লাস পূর্ণটাকে বাদ দিলে 0.4082। এই 2কে আমরা কি বলবো? পূর্ণ। বোঝা যাচ্ছে না। বোঝা না গেলে তো কিছু করার নাই, নেটওয়ার্কের মনে হয় প্রবলেম হচ্ছে। এই 2কে আমরা কি বলবো তখন? পূর্ণক। আর এটাকে বলবো আমরা পূর্ণক এবং অংশক। 0.4। এটা কোন ক্ষেত্রে? ধনাত্মকের ক্ষেত্রে। ধনাত্মক আসছে, এক্ষেত্রে যা আসবে সেটাই পূর্ণক আর অংশকে ভাগ হয়ে যাবে। ঋণাত্মকের ক্ষেত্রে কিন্তু এত সহজে হবে না। ঋণাত্মকটা একটু খেয়াল করো। ঋণাত্মকের ক্ষেত্রে এখানে কত আসছে? -3, -3, হ্যাঁ -2। তো -2 যদি আসে আমরা +3 করে দেবো। -2.108 আসছে, এটাকে +3 করে দাও, এক বেশি যোগ করো। +3 করলে কত আসছে? -2.108 এর সাথে আরো 3 যোগ করো। 3 যোগ করলে কত আসছে? 0.892094 0.892। আচ্ছা এইভাবে থাক, 892 প্রায় 892। Yes, sir, ঠিক আছে। 0.892 যোগ করলাম কত? 3। এই জন্য শুরুতে একটা -3 নিতে হবে। মনে রাখতে হবে অংশক মাইনাস আসা যাবে না। এখানে আমরা এটাকে যদি এইভাবে ভাগ করতাম যে -2 -0.108, এই ক্ষেত্রে এই যে মাইনাস এখানে মাইনাস থাকা অবস্থায় -0.108 কে কোনো সময় অংশক বলা যাবে না। অংশক কখনো মাইনাস হবে না।
পূর্ণক মাইনাস হবে, কিন্তু অংশক কখনো মাইনাস হবে না। এই অংশককে প্লাস করার জন্য আমরা এই কাজটা করলাম, -3 প্লাস 0.82 তাহলে মাইনাস যা আসবে তার সাথে আরেকটা বেশি যোগ করবে। -1 আসলে 2 যোগ করবে, -2 আসলে 3 আসলে 4, আর -0 থাকলে 1 যোগ করবে, 1 -0 থাকলে 1 যোগ করবে। তাহলে এক্ষেত্রে পূর্ণক কত? -3, অংশক কত? 0.892। প্লাসের ক্ষেত্রে একরকম, মাইনাসের ক্ষেত্রে আরেক রকম। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, আরেকটা কাজ করো, তোমরা ক্যালকুলেটরে লগ 2.56 দাও, শুধুমাত্র লগ 2.56 দাও। কত আসে বলো? 0.4082। এটা শুধু অংশকটা আসছে? জি স্যার, জি স্যার। বোঝা গেছে? আর লগ 10⁻² দিলে 2 আসবে, লগ আর 10 স্যার কেটে যাবে। কি বললেন আমার বুঝতে পারলাম না। এই যে এই অংশটা, শুধুমাত্র এই অংশটাতে যদি আমরা লগ চাপি তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে পূর্ণক। অংশক শুধুমাত্র এই অংশটা 2.56, লগ 2.56 দিলে যা আসবে সেটা কোনটা আসবে? শুধুমাত্র অংশক আসবে। বুঝুনি এবার? জি স্যার। আচ্ছা, এবার এখানে দেখো তো, লগ 7.8 দাও, কত আসে? স্যার বোঝা যাচ্ছে না। লগ 7.8। ইয়েস স্যার, উত্তর চলে আসি স্যার, দুইটারই ঠিক আছে। উত্তর কত আসছে? 0.892 আসছে না? 0.8920। জি স্যার। ইয়েস স্যার। তো তোমাদের কাছে যেই 0.8। পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতিতে করবে, বিভিন্ন ভাবে অঙ্কটা করতে পারবে। এখন আমি তোমাদের একটু কারণ দেখাচ্ছি, পূর্ণকাল অংশকের আসল কারণ কি। তো বৈজ্ঞানিক আকার কি আছে? a × 10⁻n, এটা তো বৈজ্ঞানিক আকার, তাই না? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমরা যদি এটার পূর্বে লগ নিই তাহলে লগ 10 ভিত্তিক লগ a × 10⁻n। লগের ক্ষেত্রে কি হয়? গুণ থাকলে যোগ হয়, log 10a প্লাস log 10 10⁻n। 10 কেটে এটা কি হবে? n হবে, n প্লাস log 10a, এটা হবে না? জি স্যার। তাহলে এই অংশের নাম কি? পূর্ণক। এটার নাম অংশক। তো আমি বিভিন্ন ভাবে তোমাদেরকে 2-3 মানে পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করলাম যে পূর্ণক আর অংশক যেন আর কোনো সমস্যা না থাকে। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি স্যার। এই হচ্ছে পূর্ণক আর অংশক। যাই হোক, এই পূর্ণক আর অংশক নিয়ে অনেক উদাহরণ আছে, তোমরা তোমাদের নিজের যা শিখলে এত উদাহরণ দেখার দরকার নাই, অঙ্ক করতে পারলেই হয়ে গেল, শেষ। ক্যালকুলেটর দিয়ে অথবা যেভাবেই করো। অংশকের ক্ষেত্রে ক্যালকুলেটর লাগবেই, পূর্ণকের ক্ষেত্রে ক্যালকুলেটর লাগবে না। তো তোমাদের বীজগণিত অংশ থেকে যে প্রশ্নগুলো হবে, এগুলো কিন্তু অনেকগুলো অধ্যায় দেওয়া আছে। 1 আছে, 2.12 আছে, 3.1 থেকে 5 পর্যন্ত আছে, 4.12 আছে, 10.3 আছে, 10.4 আছে, 10 বলছি, কি বলে 12.3, 12.4। এরপরে আছে হচ্ছে 13.2। এতগুলো অধ্যায় আছে বীজগণিত, এইগুলো থেকে প্রশ্ন আসবে, বিশেষ করে 2.12, 3.1 থেকে 5 পর্যন্ত, 4.12, এইটুকুর মধ্যে। আর শেষে যা কত আছে? 13.2, যেটা শেষে আছে 13.2, এইটুকুর মধ্যে বীজগণিতের 3টা প্রশ্ন হবে। ভালো করে এই কটা পড়বে। এরপরে আসো জ্যামিতি। জ্যামিতির প্রশ্ন যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে 14 নম্বর অধ্যায় থেকে তোমাদেরকে জ্যামিতি করানো হয়েছে উপপাদ্য 32, 35, এবং তার সাথে অনুশীলনীর 2-1টা করানো হবে। এটা নিয়ে একটা প্রশ্ন হবে। তাহলে 14 অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে জ্যামিতির, আর বাদ বাকি জ্যামিতির আরো 2টা প্রশ্ন হবে 8ম অধ্যায় থেকে। 8ম অধ্যায়ে রিভিশন আছে, জ্যামিতির উপপাদ্য নাম্বার 23, 24, 25, 26, 27। এই রিভিশন থেকে একটা প্রশ্ন হবে, সাথে
8.4 এবং 5 আছে। আর 8.5-এ দেখবে সম্পাদ্য আছে। সম্পাদ্য যে পরিবৃত্ত, তারপরে অধিবৃত্ত, উপবৃত্ত, তারপরে হচ্ছে বহির্বৃত্ত, তারপরে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকা। এই সম্পাদ্যগুলোর সাথে 8.5-এর কিছু অনুশীলনীতে প্রশ্ন আছে, এইগুলো থেকে একটা সম্পাদ্যের প্রশ্ন হবে। এই হচ্ছে মোটামুটি প্রশ্নের ধরন। আর ওইদিকে 15 অধ্যায়টা আপাতত বাদ থাকবে। 15 অধ্যায় আমরা কমপ্লিট করতে পারবো না, আপাতত বাদ। ঠিক আছে, বুঝতে পারছো তাহলে কোথা থেকে প্রশ্ন হবে? জি স্যার। আর ত্রিকোণমিতি 9.1 আছে এবং সাথে আছে 10 নাম্বার অধ্যায়। এখানে ত্রিকোণমিতির প্রশ্ন হবে দুইটা। আর 16.12 আছে এবং 16.4 আছে, এটা পরিমিতি, এখান থেকে হবে একটা। তারপরে আর পরিসংখ্যান পুরা পরিসংখ্যান থেকে হবে। তো তোমরা ভালো করে রিভাইজ দিতে থাকো। আজকের ক্লাস এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। স্যার, আল্লাহ হাফেজ।